ইন্টারকমে অতনুর গলা। ইন্টারকমে অতনুর গলা পাওয়া গেল। স্যার, একজন পুলিশের লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। মনোজ সেন খুবই অবাক হয়ে বললেন, পুলিশের লোক? পুলিশের লোক আমার কাছে কি চায়? সেটা উনি আপনাকেই বলতে চান। আজ আমার সময় কোথায়? এখনই ফরেন ডেলিগেটরা এসে পড়বেন। একটু আগে তাজ বেঙ্গল থেকে ওরা বেরিয়ে পড়েছেন। মিনিস্টারের সঙ্গে জাস্ট 15 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট সেরেই চলে আসবেন। আমি কতটা ব্যস্ত বুঝতে পারছো? আই এম গোয়িং থ্রু দি পেপার্স নাও। লাস্ট মিনিট চেকিং। সবই বলেছি স্যার, তবু উনি ইনসিস্ট করছেন। ওকে ফোনটা দাও। ওকে স্যার। টেলিফোনে একটা মিহি গলা পাওয়া গেল, যা মোটেই পুলিশি কর্তৃত্ববাঞ্চক নয়, বরং খুবই ভদ্র ও বিনয়ী গলা। মিস্টার সেন, আমার প্রয়োজনটা বিশেষ জরুরি। আপনি আগামীকাল আসুন। আমি জানি আপনি আজ ফরেন ডেলিগেট নিয়ে ব্যস্ত থাকবেন। আজ তাদের সঙ্গে আপনার লাঞ্চ এবং মিটিং। একটা কন্ট্রাক্টও আজ সই হবে, কিন্তু আমার দরকারটাও গুরুতর। খুবই মুশকিলে ফেললেন। এনিওয়ে, 2 মিনিটের বেশি সময় নেবেন না। ভাই, আপনি কি লালবাজারের লোক? না। তাহলে কি লোকাল থানা? না, আমার হেডকোয়ার্টার প্যারিসে। বলেন কি, ফরাসি পুলিশ কি বাংলা বলে? বলে, যদি ইন্টারপোলের লোক হয়। আমি বাঙালি দুর্ভাগ্যবশত। ইন্টারপোল? সে তো সাংঘাতিক ব্যাপার। আসুন মশাই। তার সেক্রেটারি সোনালি সোম চুক্তিপত্রের কাগজগুলো টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। মনোজ সেন তার দিকে চেয়ে বলল, ইন্টারপোলের কে একজন দেখা করতে চাইছে। ঠিক আছে স্যার, আমি পরে আসছি। কাগজগুলো চটপট ফাইলবন্দি করে সোনালি পাশের সুইং ডোর ঠেলে ও ঘরে চলে গেল। যেতে না যেতেই বেয়ারা সামনে দরজা ঠেলে ভেতরে ঢুকে স্লিপ রাখল টেবিলে। মনোজ সেন স্লিপটা নিয়ে নামটা দেখল, সুধাকর দত্ত, ইন্টারপোল। ভেতরে নিয়ে আসো। যে লোকটা ঘরে ঢুকলো তার চেহারাটা বেশ ভালো, তাকতলা লোক। লম্বা চড়াই আছে, নেভি ব্লু স্যুট পরা, গলায় বয়স 30-এর কাছে পিঠে। নমস্কার। নমস্কার, বসুন। আপনি আজ খুবই ব্যস্ত আমি জানি সেন সাহেব, ডিস্টার্ব করলাম বলে ক্ষমা করবেন। ঠিক আছে ঠিক আছে, বলুন কি করতে পারি। আমার বক্তব্য খুব সংক্ষেপে বলা যাবে না। ইটস আ লং স্টোরি। কিন্তু কিন্তু আজ আপনার হাতে সময় নেই, ইনফ্যাক্ট আমার হাতেও নেই। সেজন্য শুধু কাজের কথাটুকু বলে নিই, কেমন? সেই ভালো। আমি আসছি এখন পশ্চিম এশিয়া থেকে। এই যে বললেন প্যারিস, হ্যাঁ, আমার হেডকোয়ার্টার প্যারিসে, কিন্তু আমি অন ডিউটি একটা অ্যাসাইনমেন্টে আছি। বুঝেছি, বলুন। আপনার কোম্পানি একটা বড় কন্ট্রাক্ট পাচ্ছে, তাই না? হ্যাঁ। মোট 12 জন ডেলিগেট এসেছেন, সবাই সরকারি প্রতিনিধি। হ্যাঁ। আপনি কদিন আগে ওখানে গিয়েছিলেন? মাস 8 আগে। এদের সবাইকে কি আপনি চেনেন? না, তবে কারো কারোর সঙ্গে দেখা হয়েছিল। 2-3 জনকে চিনি। এই 12 জনের মধ্যে একজনকে আমার দরকার। তার মানে তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। বলেন কি? ভয় পাবেন না, আমি তাকে অ্যারেস্ট করব না। কোনো ঝঞ্ঝাট ঝামেলাও হবে না। আমি তাকে জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি। তার মানে কি আপনি তাকে চেনেন না? না, তবে এই 12 জনের মধ্যে একজন তিনি। কিন্তু এরা সবাই সরকারি প্রতিনিধি, প্রত্যেকেই সরকারের দায়িত্বপূর্ণ পদে রয়েছেন। আপনার কি মনে হয় কোনো সরকার একজন ক্রিমিনালকে গুরুত্বপূর্ণ পদে রাখবেন? দুটো কারণে রাখতেই পারেন। 1, সরকার সম্ভবত জানেন না যে উনি একজন ক্রিমিনাল। 2, ইনি হয়তো এমন একজন বিশেষজ্ঞ যে সরকারের পক্ষে একে তাড়ানো সম্ভব নয়। তৃতীয় আরও একটা কারণ আছে, উনি হয়তো সরকারকে ব্ল্যাকমেল করছেন বা এর খুঁটির জোর আছে। আইডেন্টিফাই করলে কি করবেন? আমার কাজ আইডেন্টিফাই করা এবং হেডকোয়ার্টারে জানানো। তারপর ডেলিগেটরা এরপর মায়ানমার এবং থাইল্যান্ডে যাবেন, তারপর দেশে ফিরবেন। সম্ভবত আমাকে ওদের পিছু পিছু যেতে হবে। আমাকে কি করতে বলছেন? আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। আমি আজ ডেলিগেটের কাছাকাছি থাকতে চাই। এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন। কিভাবে? আপনি আমাকে আপনার সেক্রেটারি হিসেবে ইন্ট্রোডিউস করবেন। আমি ওদের রিসেপশনে চার্জে থাকব। তা কি হয়? আপনাকে আমি চিনি না। একজন অচেনা লোকের উপরে এতটা দায়িত্ব ছেড়ে দেওয়া সম্ভব নয়। আপনার ক্রিডেনশিয়ালসও আমি দেখিনি। কোর্টের পক্ষ থেকে সুধাকর তার কার্ড ও পাসপোর্ট বের করে টেবিলে রেখে বলল, দেখুন, আই অ্যাম নট অ্যান ইম্পস্টার। মনোজ দেখল, জাল বলে মনে হচ্ছে না,
পাসপোর্টে বহু দেশের ইমিগ্রেশনের ছাপ আছে। সে আইডেন্টি কার্ড আর পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বলল, কাজটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। আমার দিক থেকে যদি ডেলিগেটদের কারো কোনো বিপদ ঘটে তাহলে আপনার এত বড় কন্ট্রাক্ট ভণ্ডুল হয়ে যাবে, তাই না? সেরকম একটা ভয় তো আছেই। প্রথমত, আমার কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই। আমি আপনি আমাকে সার্চ করে দেখতে পারেন। দ্বিতীয় কথা, আপনি ইচ্ছে করলেই লালবাজারে ফোন করে আমার সম্পর্কে জেনে নিতে পারেন। আমি পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে আসিনি। আপনার কোনো ভয় নেই, ডেলিগেটরা কিছুই টের পাবেন না। তবে আমি যে ইন্টারপোলের লোক তা অতনুবাবু জানেন, এবং আপনার সেক্রেটারি সোনালী সোমও হয়তো জানেন। আপনি সোনালী দেবীকে একটু অ্যালার্ট করে দিলেই হবে। আপনি সোনালী সোমের নাম জানেন কি করে? সিম্পল হোমওয়ার্ক। এবার বলুন, আপনি রাজি? মানুষ মুশকিলে পড়ল। দ্বিধা আশঙ্কা দুটোই হচ্ছে। একটু ভাবে সে বলল, কিন্তু আমার কোম্পানির ব্যাপারে এরা আপনাকে প্রশ্নও করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জবাব দেবেন নিঃস্ব। আপনার কাজ হবে ওদের আপ্যায়নের দিকে নজর রাখা। কাছে কাছে থাকা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনি লোকটাকে আইডেন্টিফাই করবেন কি করে বুঝতে পারছি না। ক্রিমিনালদের চোখ মুখ অনেক সময় বিট্রে করে, কথাবার্তা থেকেও কিছু বেরিয়ে আসতে পারে। লোকটার নাম জানেন? আসল নাম রজার ভালন, কিন্তু এদের মধ্যে ও নামে কেউ নেই। তাহলে নামটা বদলে নেওয়া শক্ত কাজ নয়, ক্রিমিনালরা এই কাজ প্রায় করে থাকে। এর ক্রাইম কি? অনেক রকম। ইনি একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট। আপাতত এর বেশি জানা দরকার কি? ক্রিমিনালিটির এখানে আসার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি? আছে, কিন্তু সে কথাও আপাতত থাক। দাঁড়ান মশাই, লালবাজারে ফোনটা আগে করে নেই। করুন, এই যে নম্বর। মনোজ ফোন করলো, তারপর বলল ঠিক আছে, কিন্তু হোয়াটস ইউর স্টেপস? ওসব নিয়ে আপনি ভাববেন না। মনোজ সোনালীকে ইন্টারকমে ডাকলো। সোনালী এলে বলে, ইনি সেই ইন্টারপোল অপারেটর। বিশেষ কারণে ইনি আজ ডেলিগেটদের সঙ্গে থাকতে চান। অ্যাজ মাই সেক্রেটারি আপনি সামনে নিতে পারবেন তো? সোনালী একটু অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ পেল চোখে। গলাটা স্বাভাবিক রেখেই বলল, পারবো। কথাবার্তা মানে টেকনিক্যাল কোনো প্রসঙ্গ উঠলে আপনি সামনে নেবেন। ইনি শুধু অন্যান্য দিক দেখবেন। এর নাম সুধাকর দত্ত। কেউ কারো দিকে ভালো করে তাকালো। সোনালী নিজের ঘরে চলে গেল। সুধাকর দত্ত বলল, আপনার আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মনোজ একটু চিন্তিতভাবে সুধাকরের দিকে চেয়ে থেকে বলল, প্রশ্ন তো অনেক। একজন ক্রিমিনাল আমার কোম্পানিতে আসছেন কেন? আমার কারখানা তো তেমন গুরুতর কিছু তৈরি করে না। আমরা এক ধরনের অ্যালয় তৈরি করি যে ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস তৈরি কাজে লাগে। প্রোডাকশন বেশি নয়, কারণ অনেক ম্যাটেরিয়াল পাওয়া যায় না। কিন্তু আমার এখানে গোপনীয় কিছু নেই। সুধাকর সামান্য একটু ভেবে বলল, লোকটা কেন এই দেশে এসেছে তা আমরা এখনও জানি না। উদ্দেশ্য ধরা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমরাও অন্ধকারে হাঁটতে মরছি। তবে ওয়াচ করতে পারলে হয়তো কিছু জানা যেতে পারে। আপনি কি ভয় পাচ্ছেন? না, টেনশন হচ্ছে। আপনি আমাকে একটু চিন্তায় ফেলেছেন। টেলিফোন বাজলো। মানুষ টেলিফোন তুলে নিয়ে বলল, সেন? আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে বলল, ওরা রাইটার্স থেকে রওনা হচ্ছেন। 40-45 মিনিটের মধ্যেই এসে পড়বেন। ভালো কথা। ওরা কিন্তু গুজরাট, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও কয়েকটা কারখানা ভিজিট করেছেন। সেটা আমি জানি, তবে আমরা খবরটা দেরিতে পেয়েছি বলে ওসব জায়গায় ওদের ধরতে পারিনি। কলকাতায় ওদের শেষ স্টপ ওভারে ধরতে পেরেছি। ঘড়িটা দেখে নিয়ে মনোজ বলল, আর 15 মিনিট পরে আমাদের নিচে যেতে হবে। সুধাকর উঠিয়ে দাঁড়িয়ে বলল, ততক্ষণে আমি আপনার কমপ্লেক্সটি একটু ঘুরে নিতে পারি? উইথ ইউর কাইন্ড পারমিশন। কোনো বাধা নেই, তবে একা তো পারবেন না। সোনালী বরং আপনাকে নিয়ে যাক। মনোজ সোনালীকে ডেকে বলল, ওকে কারখানাটা চটপট ঘুরিয়ে দেখিয়ে দিন। হাতে খুব বেশি সময় নেই। সোনালীর ভ্রু সামান্য কুচকে ফের সহজ হয়ে গেল। বলল, ঠিক আছে, আসুন মিস্টার দত্ত। সোনালী মেয়েটাকে মনোজ গত 1 বছরেও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। অত্যন্ত কাজের মেয়ে, চটপটে, স্মার্ট, দেখতেও চমৎকার, কিন্তু মেয়েটার মুখে কখনো হাসি দেখা যায় না। এত গম্ভীর এবং এতই সাংঘাতিক ব্যক্তিত্ব যে মনোজ ওর বস হওয়ার সত্ত্বেও মনে মনে ওকে সমীহ করতে বাধ্য হয়। সোনালীর একাডেমিক রেকর্ড খুবই ভালো। ইংরেজিতে MA এবং আরও কয়েকটা ট্রেনিং নেওয়া আছে। কম্পিউটার ভালোই জানে।
খুব গোছালো এবং শৃঙ্খলাপরায়ণ। গত ১ বছরের মধ্যে একদিন অফিসে দেরি করে আসেনি। কখনো কোনো কাজে ঢিলেমিও দেখা যায়নি। ওর শরীর খারাপ হয় না, কোনো বায়না বা দাবি দাওয়াও নেই। সোনালির উপর চোখ বুঝে নির্ভর করা যায়, কিন্তু ওর মধ্যে একটু রোবট রোবট ভাবটা খুব বেশি পছন্দ করতে পারে না মনোজ। এই যে একটু ভ্রু কুচকালো, এতে মনোজের অস্বস্তি হলো। রেগে গেল নাকি সোনালি? ইন্টারকমে অতনুকে ডেকে মনোজ বলল ওরা রাইটার্স থেকে রওনা হয়েছেন। তোমার রিসেপশন কমিটি ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সুধাকর দত্ত নামে যে ভদ্রলোক এসেছেন আমার সেক্রেটারি হিসেবে কাজ করবেন, বুঝেছ? সেক্রেটারি? হ্যাঁ, অ্যান্ড নো কোশ্চেন। ওকে স্যার। আর ইন্টারপোলের কথাটা সম্পূর্ণ ভুলে যাও, বুঝেছ? হ্যাঁ স্যার, উনিও আমাকে সেটা বুঝিয়ে দিয়ে গেছেন। মনোজ উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বিশাল দেওয়াল জোড়া কাচের শাসি, অখণ্ড অভঙ্গুর কাজ, পিছনে গাছপালা সাজানো বাগান ঘেরা লন, লনের ওপাশে কয়েকটা লম্বা লম্বা শেড। ওসব শেড হলো তার কারখানা, ইস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়। বাদিকে কেমিক্যাল ল্যাবরেটরি, ডান দিকে মিন্টিক শপ। খুব বেশি লোক এখানে কাজ করে না, লোকের তেমন দরকারও নেই, কিন্তু দরকার ভালো বিশেষজ্ঞের। আগে কারখানার আবহাওয়া শান্ত ছিল, এখন একটা ইউনিয়ন হয়েছে, কিছু কিছু অশান্তি দেখা দেয় মাঝে মাঝে। তবে এখনও তো মাত্রা ছাড়ায়নি। আরেকটা ঝামেলা হচ্ছে, কিছু পয়সাওয়ালা লোক কারখানাটা কিনে নিতে চায়, তার জন্য চাপও দেয় নানাভাবে, অনেক টাকার অফার। টেনশন মানুষ সহ্য করতে পারে না, তার নার্ভ শক্ত নয়, কিন্তু তার বউ রোজমারির নার্ভ খুব শক্ত। জার্মানিতে যখন ছিল মনোজ, তখন রোজমারির সঙ্গে তার প্রেম এবং বিয়ে। রোজমারিও মনোজের মতোই একজন মেটালজিস্ট, তাদের দুজনের উচ্চ ডিগ্রি আছে। এই কারখানা করার ব্যাপারে রোজমারির অবদানই বেশি। সেই একটি জার্মান কোম্পানিকে ধরে একটা কোলাবোরেশনের ব্যবস্থা করে। এই কারখানার পেছনে সেই জার্মানি কোম্পানির টাকা ও প্রযুক্তি 12 আনায় কাজ করছে। রোজমারি ছাড়া মনোজ অচল। রোজমারি যেমন কর্মঠ তেমনি বুদ্ধিমতী, ক্ষুরধার তার ধাতু সংক্রান্ত জ্ঞান। এই কারখানায় যে অ্যালয় তৈরি হয় তার যে বাজার একদিন এত ভালো হবে তা রোজমারি প্রথম বুঝতে পেরেছিল। আজ কারখানা চলছে রমরম করে, বিদেশের বাজার তার অনেকটাই দখল করতে পেরেছে। যে প্রতিনিধি দল আসছেন তাদের সঙ্গেও প্রথম যোগাযোগ করেছিল রোজমারি। বাইরের দিকে চেয়ে সে আনমনে কিছুক্ষণ নানা কথা ভাবল। একটু টেনশন হচ্ছে, কেন হচ্ছে কে জানে। এই সুধাকর দত্তর হঠাৎ উদয় তার একটুও ভালো লাগছে না। ইন্টারকম বাজলো। অতনু। স্যার, এইমাত্র খবর এলো ডেলিগেটদের একজন অসুস্থ হয়ে পড়ায় ওরা তাজ বেঙ্গলে ফিরে যাচ্ছেন। কি বলছো? কে অসুস্থ হয়ে পড়ল? নাম তো বলেনি স্যার, তবে ওরা এখন আসতে পারছেন না, পরে আসবে, তাও স্পষ্ট করে কিছু বলেননি। কে ফোন করেছিল? সুব্রত। সুব্রত মনোজের পিআরও, ডেলিগেটদের সঙ্গে সঙ্গে আছে। মনোজ বিরক্ত হয়ে বলল, সুব্রত কি আবার কন্ট্যাক্ট করবে? হ্যাঁ স্যার, হোটেলে পৌঁছে আমার সঙ্গে কথা বলতে বলবে। ঠিক আছে স্যার। মনোজ চুপচাপ দাঁড়িয়ে লইল। রোজমারি লাঞ্চের ব্যবস্থা করতে গ্র্যান্ডে রয়েছে, তাকে কি জানানো দরকার? জানানোই ভালো, লাঞ্চটা কোথায় ক্যান্সেল করতে হবে। সে ফোনটা তুলে নিল। আজ 13ই সেপ্টেম্বর সকালে এক গোছা নৈপত্তিক রক্তগোলাপ কে পাঠালো তাকে? পার্ক স্ট্রিটের এক ফ্লোরিস্টের লোক এসে দিয়ে গেল। স্যালোফেনে যত্ন করে মোড়া, তোরাগা একটা ট্যাগ, তাতে টাইপ করে একটি বাক্য, হ্যাপি বার্থডে টু রোজমারি। কোনো মানে হয় না ব্যাপারটার। আজ রোজমারির জন্মদিন, তার জন্মদিন পার হয়ে গেছে আরও 10 দিন আগে। ট্যাগে কারো নাম নেই, এটা রীতি নয়। রহস্য তার ভালো লাগে না। ঘটনাটা তাকে ভাবিয়ে তুলল। তাদের বাড়ি কাজের 3 জন লোক, ঘরে কাজ করে তাজু আর লেখা, বাগানের জন্য আছে বনমালী। তাজু আর লেখা বাবার মেয়ে, দুজনেই খুব কাজের। তাজু রাধে বাজার হাট করে, জামা কাপড় মেশিনে কাচেও ইস্ত্রি করে, ইলেকট্রিক বা টেলিফোনের বিলও মেটায়। যেমন শেফার্ড কুকুরটা দেখাশোনা করে এবং নানা কাজে সাহায্য করে। লেখা ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, বিছানা করা ও তোলা ইত্যাদি। দুজনেই খুব পরিশ্রমী। বনমালীও বেশ কর্মঠ। এরা সকলেই 700 টাকা করে মাইনে, খাওয়া, থাকার ঘর, কাপড় চোপড় পায়। ডয়েস মার্কেট হিসেবে বেতন এতই কম যে রোজমারি খুব অবাক হয়। কোনো সভ্য দেশে এই বেতনে 3 রাতের কাজের মানুষ পাওয়া যায়, এরকম সে স্বপ্নেও ভাবেনি। প্রেক্ষিত দাসের মতোই এরা হুকুম তামিল করে, খুবই ভদ্র এবং অনুগত। মাঝে মাঝে সে ভাবে, এদেরকে আমরা এত সস্তায় কিনে নিয়েছি। গোলাপের তোড়াটা যখন এলো তখন দোতলায় বারান্দায় সকালে রোদে বসেছিল রোজমারি।
গায়ে হালকা সানট্যান তেল মেখে রোজই সে এখানে কিছুক্ষণ সকালের রোদ পোহায় এবং চোখ বুঝে খুব স্থিরভাবে সারাদিনের প্রোগ্রাম ঠিক করে নেয়। তার স্বামী মনোজ একটু অগোছালো স্বভাবে এবং আত্মবিশ্বাসেরও হয়তো কিছুটা অভাব রয়েছে। মনোজের ফাঁকগুলো রোজমারি ভরাট করতে হয়। সকালবেলায় এই রোদ পোহানোর সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনটাকে আগাম সাজিয়ে নেওয়া, ঘড়ি ধরে এবং সঠিক পরম্পরায়। ঠিক ওই সময় গোলাপের তোড়াটা নিয়ে ফুল আলার লোক এলো। তোড়াটার উপরে নিয়ে এলো তাজু। মেম সাহেব, ফুল। কিসের ফুল? বার্থডে। ফ্লোরিস্টের লোক দিয়ে গেল। রোজমারি ফুল এবং ট্যাগ দেখে ভ্রু কুঁচকে বলল, আমার বার্থডে তো আজ নয়। জানি মেম সাহেব। ঠিক ৩৫টা ফুল। রোজমারির বয়স এখন ৩৫, কিন্তু কে এই ভুল দিনে ফুল পাঠালো সেটা বুঝতে পারল না সে। ফুল সে খুব ভালোবাসে। ভালোবাসে কাজ, ভালোবাসে সাফল্য, ভালোবাসে লড়াই, ভালোবাসে হেলথ ফুড, ভালোবাসে আরও অনেক কিছু। রোজমারি তাজুকে বলল, লিভিং রুমে সাজিয়ে দাও। তাই রাখ তাজু। মধ্যবয়স্ক তাজু একটু কম কথার মানুষ। সে লম্বা ও রোগা এবং মধ্যবয়স্ক। তার মেয়ে লেখার বয়স ২০ হতে পারে, একটু লাজুক। বাবাকে খুব ভয় পায়। এই বাবা আর তার মেয়েকে খুব লক্ষ্য করে রোজমারি। এমন অদ্ভুত আনুগত্য ও শ্রদ্ধার ভাব সে কদাচ দেখেনি। এদের মধ্যে সবসময় যেন কৃতজ্ঞতার ভাব ফুটে থাকে। মনোজ বলেছিল, এদেশে ছিচাকরের মাইনে নাকি অনেক কম। এরা বেশি মাইনে পায় বলে এমন কি থাকত। রোজমেরির বিস্ময় এখানে। ৭০০ টাকাও কি খুব 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 কম নয়? মাত্র ৭০০ টাকায় একটা মানুষ। ব্রেকফাস্ট করতে যখন লিভিং রুম পেরিয়ে ডাইনিং হলের দিকে যাচ্ছিল, রোজমারি তখন বুককেসের ওপর কাঠ গ্লাসটার ফুলদানির দিকে তাকালো। ৩৫টা গোলাপের কুড়ি সালোফিন ছিঁড়ে সাজু তার সাজিয়ে রেখেছে। রোজমারি কাছে গিয়ে ফুলগুলো দেখল। টাটকা এবং সুন্দর গন্ধ। একটা ফুলকে সে একটু স্পর্শ করল। কে পাঠালো? ফুল দিনে কেন? সে কি তার জন্মদিন জানে না? ব্রেকফাস্ট খুব সামান্যই খায় রোজমারি। এদেশের দুধ তার সহ্য হয় না, মুখেও রোচে না। তার বদলে সে বিদেশ থেকে আনানো একটা বিভারেজ খায়, সঙ্গে 2টো মাখন ছাড়া টোস্ট, একটা কলা। সকাল ঠিক 9টায়। আর এই সময় তার 2জন সেক্রেটারি এসে হাজির হয়। একজন শুভ, অন্যজন মৈত্রী। দুজনেরই বয়স 24-25। খুব চটপটে এবং বুদ্ধিমান ও বুদ্ধিমতী। শুভ ডিটেকশন নেয় এবং কাগজপত্র গুছিয়ে রাখে। মৈত্রী রাখে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং অ্যাপয়েন্টমেন্ট। এরা খানিকটা রোজমেরির সঙ্গী। দুজন লিভিং রুমে অপেক্ষা করছিল। রোজমারি তার ব্রেকফাস্ট সেরে এসে ঢুকতেই তারা উঠে দাঁড়ালো। রোজমারি বলল, একটা মজার ঘটনা দেখবে। আজ আমার বার্থডে বলে কে একজন ফুল পাঠিয়েছে, ওই দেখো। দুজনই দেখলো। মৈত্রী বলল, কিন্তু আপনার বার্থডে তো। সেটাই তো মজা, কে পাঠাতে পারে বলো তো? শুভ বলল, কোনো অন্যমনস্ক লোকই হবে। শুভকে এটা একটা দেখল। তারপর হঠাৎ বলল, ম্যাডাম, ট্যাগের উল্টো পিঠে কিছু লেখা আছে। কি লেখা আছে? RIP। রোজমারি খুব অবাক হয়ে বলল, এটা কি রকমই আর কি? RIP? হ্যাঁ ম্যাডাম, তাই লেখা। রোজমারি একটু রেগে গেল। বলল, RIP মানে তো রেস্ট ইন পিস। খবরের ওপর লেখা থাকে। শুভ ফ্লোরিস্টের নাম আর ঠিকানাটাকে ছাপা আছে। এখনই খোঁজ নাও তো। নিচ্ছি ম্যাম, বলে শুভ ফোন তুলে নিল। রোজমারি দোতলায় উঠে তার মুখটা আয়নায় দেখে চুল টুল ঠিক করে নিল। আজ বিদেশি ডেলিগেটরা আসবে। তার অনেক কাজ। অফিস থেকে তাকে দুপুরের আগেই চলে যেতে হবে গ্র্যান্ডে, মানে অতিথিবৃন্দকে আপ্যায়িত করতে হবে মধ্যাহ্নভোজে। যখন নিচে নেমে এলো তখন শুভ গম্ভীর মুখে দাঁড়িয়ে, ম্যাডাম, ওরা বলছে RIP হলো একজনের নাম, রজার আইভ্যান পোলক। ফুলটা সেই পাঠিয়েছে। রোজমারি অবাক হয়ে বলল, কিন্তু লোকটা কে? এই নামে তো আমি কাউকে চিনি না।